বন্ধুরা, খেলা হয়ে গেল, বড় খেলা হয়ে গেল এবং তার ফলে লোকসভা নির্বাচনের আগে এই দেশের যে বাম কংগ্রেস ইকোসিস্টেম তারা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। আর তার থেকেও বড় কথা, এই মুহূর্তে ভারতীয় রাজনীতি চাণক্য বলা হচ্ছে যাকে, সেই অমিত শাহের এই গেম তার বড় ইম্প্যাক্ট এবার বাংলাতেও পড়বে। কি ঘটনা ঘটেছে? গতকাল রাজ্যসভার ভোট ছিল। লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট 56টা আসনে ভোট ছিল। বাংলায় যথারীতি 5 আসনের ভোট ছিল। আপনারা জানেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই জিতে গেছেন। একজন বিজেপির, 4জন তৃণমূলের রাজ্যসভায় গেছেন। কিন্তু অন্যান্য রাজ্যে খেলা হচ্ছিল। সেখানে যে রাজ্যসভার ভোট হচ্ছিল, সেখানে হিমাচল প্রদেশ থেকে শিওর শট আসন দেওয়া হয়েছিল কংগ্রেস নেতা, এই রাজ্যের প্রাক্তন সাংসদ অভিষেক মানু সিংভিকে। কিন্তু সেই শিওর সিটেও তিনি হেরে গেলেন, মুখ থুবড়ে পড়লেন এবং তার ফলে ইতিমধ্যেই কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবথেকে বড় কথা, হিমাচল প্রদেশে বিহারের পর কি রাজ্যপাটের পরিবর্তন হবে, সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করলো। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অভিষেক মনু সিংভির এই হার এবার কি বাংলাতেও ঝড় তুলতে চলেছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসব আজকের এপিসোডে। যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে কি অঙ্কে এই হার জিত নির্ণয় হলো, কোথায় চাণক্য নীতি অমিত শাহ ইমপ্লিমেন্ট করলেন, তার থেকেও বড় কথা কতখানি রাজনৈতিক ইম্প্যাক্ট এর জন্য আগামী দিনে পড়তে চলেছে। আর যে প্রশ্নটা আমরা সকলেই খুঁজি যে এই ঘটনার জন্য বাংলায় কতখানি ইম্প্যাক্ট পড়বে, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল রাজ্যসভার যে ভোট হয়েছে সেখানে সবথেকে চমকপ্রদ যে ফলাফল হয়েছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। সেই হিমাচল প্রদেশ যেখানে কার্যত শিওর শট সিট ছিল কংগ্রেসের, সেই আসনটিও কিন্তু ছিনিয়ে নিয়েছে বিজেপি এবং হেভিওয়েট নেতা উকিল অভিষেক মনু সিংভি দাঁড়িয়ে থেকে হেরেছেন। এবং যথারীতি হারার পর যে জায়গাটা তাদের একদম খুব স্বাভাবিক বক্তব্য যে এখানে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, এটা গণতন্ত্রের জন্য মোটেই ভালো নয় এবং এটার জন্য আইনি লড়াই হবে, সমস্ত কিছু ওয়েলকাম। কিন্তু গণতন্ত্রের খেলাতেই তো অভিষেক মনু সিংভি হেরে গেলেন। কি হয়েছে গতকাল? আপনারা জানেন যে এই যে হিমাচল প্রদেশের যে বিধানসভা আছে, সেখানে 2022 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং 68 আসনের এই হিমাচল প্রদেশের বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 35 আসনে দরকার আছে। কংগ্রেসের হাতে ছিল ঠিক 34টি আসন। এর পাশাপাশি 3জন তাদেরকে সমর্থন করেছিল এবং সেই হিসেবে 40টা আসন, 40টা বিধায়কের সমর্থন কিন্তু তাদের দিকে ছিল। অন্যদিকে বিজেপির হাতে ছিল মাত্র 25 জন বিধায়ক, তাদের যারা জিতেছেন। এবার এখানে জিততে গেলে খুব স্বাভাবিকভাবে কংগ্রেস প্রার্থী জিতবেন এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু এখানে মাস্টার স্ট্রোক দেন প্রথমেই অমিত শাহ। কাকে দাঁড় করিয়ে দেন? তিনি দাঁড় করিয়ে দেন হর্ষ মহাজন, যিনি হচ্ছেন কাংরা, হিমাচল প্রদেশের যে কাংরা এলাকা আছে সেখানকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক। কেন করেছিলেন? কেননা কংগ্রেসের মধ্যে রীতিমতো গুস্সা বাড়ছিল, কংগ্রেসের মধ্যে রীতিমতো ক্ষোভ বাড়ছিল এবং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে হর্ষ মহাজন তাকে প্রার্থী করা হয় এবং তিনি নিশ্চিত ছিলেন যে কংগ্রেসের একটা বড় অংশের সমর্থন তার দিকে আসবে। যখন ফলাফল বেরোয় দেখা যায় কংগ্রেস নিজেদের 40 জনের মধ্যে মাত্র সেখানে তারা রাখতে পেরেছে 34 জনের সমর্থন। বাকি 6 জনের সমর্থন চলে এসেছিল কিন্তু বিজেপির দিকে। এর পাশাপাশি 3জন নির্দল যারা কিন্তু এই সরকারকে সমর্থন করছিল, সেই 3জন নির্দল যারা সরকারি দলের সঙ্গেই থাকার কথা ছিল, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসে এবং তারা বিজেপি প্রার্থীকেই সমর্থন করে। ফলে 25 আর 3 28 আর 6 জন কংগ্রেস বিধায়ক, 34 জন বিধায়কের সমর্থন তাদের প্রার্থী পেয়ে যান হর্ষ মহাজন। অন্যদিকে অভিষেক মনু সিংভি কংগ্রেস প্রার্থী হিসেবে তিনিও কিন্তু 40 জনের মধ্যে মাত্র 34 জনের সমর্থন পেতে সমর্থ হন। ফলে দুই প্রার্থী যখন 34 জন বিধায়কের সমর্থন পেয়েছেন, এবার এই জায়গা থেকে রাজ্যসভার যে ভোটের নিয়ম, সেই ভোটের নিয়মে সেখানে কিন্তু লটারি করা হয় এবং লটারিতে কার নাম উঠে আসে? হর্ষ মহাজন। হেরে যান অভিষেক মনু সিংভি। এবার রাজ্যসভা ভোটের একটা যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু হুইপ জারি করা হয়। অর্থাৎ যে দলের প্রার্থী রয়েছে বা সেই যে দল যাকে সমর্থন করছে, সেই হিসেবে দলীয় বিধায়কদের উপর তারা কিন্তু হুইপ জারি করতে পারে যে তোমরা এর বাইরে ভোট দিতে পারবে না।
কংগ্রেসও যথারীতি হিমাচল প্রদেশের জন্য হুইপ জারি করেছিল, কিন্তু সেই হুইপকে অগ্রাহ্য করে 6জন কংগ্রেস বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে দেন এবং তার ফলে অভিষেক মানু সিংভির হার হয়। এবার যে প্রশ্নটা সব থেকে বড় করে উঠছে যে হুইপ অমান্য করে এই ভোট দেওয়া, সেটা তো দল বিরোধী আইনের আওতায় পড়ে। এখন সত্যিই কি এদেরকে দল বিরোধী কাজ করার জন্য দল থেকে বহিষ্কার করা হবে? কংগ্রেস কিন্তু সেই জায়গায় নেই, কেননা এখানে রাজ্যসভার ভোটে শুধু জয় নয়, এবার এই সরকার, হিমাচল প্রদেশের কংগ্রেসের যে সরকার রয়েছে, সেই সরকার যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সেই জায়গাটাই কিন্তু প্রমাণে উঠে পড়ে লেগেছে বিজেপি। ফলে আজকেই আসতে চলেছে অনাস্থা। এদেরকে সাসপেন্ড করবে কি নিজেদের সরকার টেকাতেই এখন কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এখন কোন অঙ্কে এখানে অনাস্থা হবে এবং বিহারের পর হিমাচল প্রদেশ কি চলে আসবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির দিকে? তার সম্ভাবনা প্রবল। কিন্তু এখন প্রশ্নটা উঠছে যে সত্যিই কি এই জায়গা থেকে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেললো বিজেপি? অমিত শাহ যেটা করলেন সেটা কি অনৈতিক কাজ করেছেন? এবং এই যে অভিষেক মানু সিংভি, যিনি এই দেশের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা যারা দুর্নীতির সঙ্গে প্রবলভাবে যুক্ত, তাদের মসিহা হয়ে এতদিন লড়াই করেছেন, তিনি তো আদালতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফলে সেখানে গিয়ে কি এই ফলাফল আটকে যাবে? প্রশ্ন হচ্ছে না। এর যে বিদ্রোহের আগুন, সেটা কিন্তু বহু ডিপে কিন্তু এটা প্রতীত হয়ে আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবীর সিং সুকু। তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জন্মাচ্ছিল দলের মধ্যে। এমনকি ক্ষোভ ছিল মুকেশ অগ্নিহোত্রী, যিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন, তাকে নিয়েও। কিন্তু এই জায়গাটা কিন্তু মানতে চাইছিলেন না কংগ্রেস নেতৃত্ব। যতই মুখে না মানতে চাক, মনে মনে কিন্তু তারা বুঝতে পারছিলেন যে বিদ্রোহের জায়গাটা কোন চরম সীমায় পৌঁছেছে। ফলে হিমাচল প্রদেশ, যেখানে 40 জন নিজেদের বিধায়ক এবং 3 জন নির্দল বিধায়ক, 43 জনের সমর্থন রয়েছে, এমন একটা সেফ সিট থেকে এই সুখবিন্দর সিং সুকু, তিনি কিন্তু এই বিদ্রোহের আঁচটা পেয়ে সরাসরি দলনেত্রী সোনিয়া গান্ধীকে আবেদন করেছিলেন যে আপনি হিমাচল প্রদেশ থেকে লড়াই করুন, তাহলে হয়তো এই বিদ্রোহটা, এই ফাটলটা প্রকাশ্যে আসবে না। কিন্তু সোনিয়া গান্ধীও বুঝে গিয়েছিলেন যে সেখানে গিয়ে মুখ পুড়তে পারে। ফলে হিমাচল প্রদেশ নয়, তিনি চলে গিয়েছিলেন যে রাজ্যে সদ্য হেরেছেন, সেই রাজস্থানে সেফ সিট খুঁজছিলেন তিনিও। হিমাচল প্রদেশ যে আর সেফ সিট নয়, হিমাচল প্রদেশ যে তাদের গ্রিপের আন্ডার থেকে বেরিয়ে গেছে, এটা কিন্তু সোনিয়া গান্ধীও বুঝে গিয়েছিলেন। এবং এর যে চিত্রনাট্যটা, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরেই তৈরি হচ্ছিল। কেননা প্রতিভা সিং, যিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিমাচল প্রদেশের এবং তিনি সাংসদ, তিনি কিন্তু এই সুখবিন্দর সিং সুকু তার বিরোধী পক্ষ হয়ে যাচ্ছিলেন এবং তিনি প্রকাশ্যেই বলছিলেন যে যেভাবে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হিমাচল প্রদেশের সরকার চালাচ্ছে, তাতে কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ তারা কিন্তু ক্ষুব্ধ এবং এই জায়গা থেকে যদি বেরিয়ে না আসে, তাহলে কিন্তু কংগ্রেসের বড়সড় ভাঙন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই জায়গাটাকেই কার্যত স্পষ্ট করে দেন তার পুত্র তথা রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহ। তিনি দলীয় হুইপ, দলীয় যে দাবি ছিল, সেটাকে অগ্রাহ্য করে রাম মন্দিরের উদ্বোধনে চলে যান এবং এই জায়গা থেকেই মনে করা হচ্ছিল যে এবার কিন্তু খেলা হবে। আসলে এই খেলাটা পাকতে শুরু করেছিল এই হিমাচল প্রদেশ থেকে নয়, খেলাটা পাকতে শুরু করেছিল পাঞ্জাব থেকে। কেননা পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের আত্মীয় হন এই প্রতিভা সিং, এই বিক্রমাদিত্য সিং। এবং সেই অমরিন্দর সিং কিন্তু এখন বিজেপিতে আছেন। ফলে তার হাত দিয়েই যে হিমাচল প্রদেশে বিজেপি একটা বড় খেলা খেলবে, এটা বোঝাই যাচ্ছিল। আর তাই সোনিয়া গান্ধী কিন্তু আর সেই জায়গাতে কোনো রিস্ক নেননি। এখন সবথেকে যেটা বড় অবস্থা হচ্ছে যে এখানে আপাতত কংগ্রেসের যে সমর্থন রয়েছে, 34 জন বিধায়কের সমর্থন তাদের পক্ষে রয়েছে। এই 6 জনকে যদি দল বিরোধী কাণ্ডের জন্য এদেরকে সাসপেন্ড করতে হয়, তাহলে কিন্তু সেটা বিধানসভায় নিয়ে আসতে হবে। এবং বিধানসভাতে এই মুহূর্তে কিন্তু নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আর প্রমাণের জায়গায় নেই কংগ্রেস। কেননা 25 জন নিজেদের বিধায়ক, 6 জন কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক এবং 3 জন নির্দল বিধায়ক নিয়ে 34 জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ টাই অবস্থায় রয়েছে। এবং এখানে মাইনরিটি হয়ে গেছে কংগ্রেস বিধায়ক, কেননা তাদের যে স্পিকার রয়েছেন, তিনি তো আর সরাসরি ভোট দিতে পারবেন না। ফলে 33 জনের সমর্থন আপাতত এই সরকারের রয়েছে। আর আজকেই যদি অনাস্থা ডাকা হয়, তাহলে কিন্তু এই সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার প্রশ্ন উঠতে পারে যে দলবিরোধী আইন বলে তো একটা বস্তু এই ভারতবর্ষে এখনও এক্সিস্ট করে, খাতায় কলমে হলেও এক্সিস্ট করে। সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেসকে যদি বিধায়ক সংখ্যা ভাঙাতে হয় তাহলে 6জন নয়, অন্তত 14জন বিধায়কের সমর্থন দরকার আছে। সেইটা কি বিজেপি জোগাড় করতে পারবে? আর এইখানেই মনে করা হচ্ছে যে অমিত শাহের বড় গেম প্ল্যান রয়েছে। কেননা এই যে 6জন বিধায়ক যারা বিদ্রোহ করেছেন, যারা হর্ষ মহাজনের কাংড়া এলাকার বিধায়ক, তাদের পাশাপাশি কিন্তু এবার বিক্রমাদিত্য সিং তিনি কিন্তু বেরিয়ে আসার পরিকল্পনা করছেন এবং তার সঙ্গে খুব কম করে 8 থেকে 10 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 15 থেকে 16 জন কংগ্রেস বিধায়ক তারা কিন্তু দল ত্যাগ করতে পারেন এবং বিজেপিতে যোগদান করতে পারেন। ফলে এই কংগ্রেস সরকার কিন্তু আরও সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে এবং এই সরকার চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। এবার এই তো গেল হিমাচল প্রদেশের রাজনীতি, অভিষেক মনু সিংভি বা বা সোনিয়া গান্ধীর রাজনীতি, মল্লিকার্জুন খার্গের রাজনীতি। তার সঙ্গে বাংলার সম্পর্কটা কি? বাংলাতে ঠিক এর কতখানি ইম্প্যাক্ট পড়বে? বাংলায় এর ইম্প্যাক্ট পড়বে এই কারণেই বলা হচ্ছে, কেননা এই অভিষেক মনু সিংভি কিন্তু এর আগে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। এর আগে যে বিধানসভা ছিল 2016 বিধানসভা, সেখানে কংগ্রেসের টিকিটে সেই বিধায়কদের সমর্থনে তিনি প্রার্থী হন, কিন্তু তাকে জেতানোর মতো প্রয়োজনীয় সংখ্যা কংগ্রেসের হাতে ছিল না। তখন তৃণমূল কংগ্রেস তাকে পিছন থেকে সমর্থন করে দেয়। এই অবস্থায় 2024-এ এসে কি হবে যখন প্রশ্ন উঠছিল, অনেকেই মনে করছিলেন যে যেভাবে তৃণমূলের যেসব দুর্নীতিবাজ নেতা রয়েছেন তাদের কেসগুলো অভিষেক মনু সিংভি লড়ছেন, সেই জায়গা থেকে হয়তো তাকে সরাসরি প্রার্থী করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছিল তখন সংবাদ মাধ্যমে একটি খবর জানা গেল যে অভিষেক মনু সিংভিকে কিন্তু কংগ্রেস ত্যাগ করে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং তাকে সেক্ষেত্রে কিন্তু প্রার্থী করা হতো রাজ্যসভায়। কিন্তু অভিষেক মনু সিংভি সেই রিস্কটা নেননি। অনেকেই তখন বলছিলেন যে এই তৃণমূল কংগ্রেসের যে লড়াইটা তিনি লড়ছেন, লড়তে লড়তে তিনি বুঝে গেছেন যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতিবাজদের শেষ আশ্রয় জেল। তার কল্যাণে যে কটা দিন এরা বাইরে থাকতে পারে, দ্যাটস আ সেপারেট স্টোরি, কিন্তু আলটিমেটলি এরা কেউ রেহাই পাবে না এবং একবার ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে গেলে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটাই এক্সিস্ট করবে না। তাই তিনি রিস্ক নেননি। হিমাচল প্রদেশের এই খটোমটো রাজনীতি তিনি হেরে যেতে পারেন এবং তার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়ে যেতে পারে, এই জায়গাটা মাথায় রেখেই কিন্তু তিনি তৃণমূলে যোগ দিতে চাননি। ফলে আর তার রাজ্যসভায় যাওয়া হলো না। এখন অভিষেক মনু সিংভি একটা কোথাও গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যে এই দেশে এখনও যে লেফট কংগ্রেসের ইকোসিস্টেমটা এক্সিস্ট করে, যার ফলে অনেক জায়গায় অনেক কিছু সেকুলারিজমের নামে ধান্দাবাজি দেখা যায় এবং সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আইন, প্রশাসন, এমনকি আদালত, সেখানেও খেলা হয়। সেই খেলায় তিনি বা কপিল সিব্বল হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি এবং সেই কারণেই সারা ভারতবর্ষে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, যাদের নাম উঠে আসছে, যাদেরকে ধরার জন্য ইডি, সিবিআই ঝাঁপিয়ে পড়ছে, তাদেরই মসিয়া হয়ে উঠছেন এই অভিষেক মনু সিংভি। কেননা তার মনের মধ্যে ধারণা ছিল এই ইকোসিস্টেমটাকে কাজে লাগিয়ে তিনি রাজনৈতিক প্রভাবটা ঠিকই বিস্তার করতে পারবেন। কিন্তু এই যে অপ্রত্যাশিত হারটা হলো, ডেফিনেটলি তার মনোবলে ধাক্কা লাগবে এবং তিনি কিন্তু এইটুকুনি বুঝতে পেরে গেছেন যে এই দুর্নীতিবাজদের হয়ে লড়াই করতে গিয়ে যে রাম রাজত্বের দিকে ভারতবর্ষ এগিয়ে যেতে চাইছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে, সেই রাম রাজত্বের দিকে তিনি আঙুল তুলে ফেলেছেন। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে তিনি যেরকম টার্গেট হয়ে গেছেন রাজনৈতিকভাবে, তার পাশাপাশি সারা ভারতবাসীর মধ্যে যারা এই রাম রাজত্বের দিকে যেতে চান তাদের সমর্থনও কিন্তু তার দিক থেকে সরে যাচ্ছে এবং যত এই দুর্নীতিবাজদের হয়ে তিনি আপ্রাণ লড়ার চেষ্টা করবেন, তত কিন্তু তিনি মানসিকভাবে, রাজনৈতিকভাবে কোণঠাসা হবেন এবং যে দলটাকে বা যে দলগুলোকে তিনি রিপ্রেজেন্ট করেন তাদের এই মুহূর্তে সেই শক্তি নেই যারা এই নরেন্দ্র মোদী, অমিত শাহের যে অশ্বমেধের ঘোড়া ছুটছে তাকে কোনো রকম প্রতিহত করে এবং তিনি যত এই লড়াইটা করার চেষ্টা করবেন, সেই অন্যায় লড়াইটা তিনি কিন্তু টার্গেট হয়ে যাবেন এবং সাধারণ মানুষের সমর্থনও তার সঙ্গে থাকবে না। ফলে আগামী দিনে যে দুর্নীতিবাজদের হয়ে তিনি লড়াইটা আইনিভাবে লড়তে যাবেন, সে জায়গায় তিনি মানসিকভাবে যতখানি স্ট্রং এতদিন ছিলেন যে যাই হয়ে যাক এই দেশের বিরোধী শক্তি তিনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন। অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা হলে অভিষেক মনু সিংভি, স্ট্যালিনের সমস্যা হলে অভিষেক মনু সিংভি, মমতা ব্যানার্জির সমস্যা হলে অভিষেক মনু সিংভি। সুতরাং সব জায়গার সমর্থন আমার কাছে আছে। এই যে মিথটা ছিল, এইটা কিন্তু আজকে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল এবং
কংগ্রেসে থেকেও যে তিনি আর আগামী দিনে রাজনীতিটা করতে পারবেন না, রাজনীতি করতে গেলে শুধুমাত্র হার হার এবং হার অপেক্ষা করছে, এইটা ডেফিনেটলি তার মনোবলকে ধাক্কা দিতে বাধ্য। এবং তার মতো আইনজীবীর মনোবল যদি একবার ধাক্কা পেয়ে যায়, তাহলে এই দুর্নীতিবাজরা কোথায় লুকোবে? তাদের হয়ে লড়াইটা করবে কে? এই যে তারিখ পে তারিখের যে খেলাটা খেলছিলেন, সেই জায়গাটা, সেই মনোবল তিনি দেখাতে পারবেন তো। এবং তার থেকেও বড় কথা, তার এই রাজ্যসভার এমপি থাকা, তার এই রাজনৈতিক ক্ষমতা, তার বিভিন্ন দলের সমর্থন জোগাড় করার ক্ষমতা, এইটাকে ভয় করে বা সমীহ করে যারা তাকে ওই তারিখ পে তারিখ খেলতে দিচ্ছিলেন, এবার তারাও বুঝতে শুরু করে দিলেন যে অভিষেক মনু সিংভির রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য, সেটা শেষের দিকে যাচ্ছে। ফলে তারা আর কতটা এই খেলাটা তার সঙ্গে খেলবেন, তাকে সহযোগিতা করবেন, সেটাও প্রশ্নের মুখে পড়ে গেল। ফলে দুর্নীতি বিরোধী যে লড়াইটা ভারতবর্ষ দেখতে চাইছে, সেই লড়াইয়ে অভিষেক মনু সিংভির এই হার কার্যত মাইলস্টোন হয়ে রইল। এবং দুর্নীতিবাজদের রাতের ঘুমটা কিন্তু ওরা শুরু হলো, তাদের কপালের ভাঁজটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেল। ফলে অভিষেক মনু সিংভির এই হার শুধুমাত্র তার একা রাজনৈতিক হার নয়, এই দেশের যেসব দুর্নীতিবাজরা ভাবছিলেন যে এত কিছুর পরও আইনের ফাঁকতাল দিয়ে এরকম একটা লোককে ধরে তারা পার পেয়ে যাবেন, তাদের জন্যও কিন্তু একটা বড়সড় হার হলো। এবং ডেফিনেটলি এই বাংলায় যে দুর্নীতি গন্ধ উঠছে, তার একটা মসিয়া হচ্ছেন অভিষেক মনু সিংভি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়া, তাকে এতদিন যারা সাপোর্ট করে এসছে তারা মানসিকভাবে বিপর্যস্ত হওয়া, মানে তাদের কপালে যে সমূহ দুঃখের সম্ভাবনা বাড়ছে, সেটা নিয়ে সকলেই নিঃসন্দেহ হয়ে গেছে। কি বলবেন অমিত শাহের এই চাণক্য নীতি নিয়ে? কি বলবেন অভিষেক মনু সিংভির এইভাবে গোহারা হার নিয়ে? কি বলবেন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাত থেকে আরেকটি রাজ্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।